এই মেয়েটির নাম নিশিনো। সে স্কুলে খুব পপুলার, সবাই তাকে খুব পছন্দ করে, কিন্তু এই ছেলেটিকে সে মোটেও পছন্দ করে না। সে পড়াশোনা এবং খেলাধুলা কোনোটাতেই ভালো নয়। ছেলেটির নাম কাগেনো। সে হলো এই কাহিনীর মূল চরিত্র। কাগেনো তার সঙ্গে কথা বলার সময়ও যেন অন্য চিন্তায় ডুবে থাকে। নিশিনো নামটিও সে ভুল উচ্চারণ করে। স্কুলে নিশিনো সমস্ত কাজে অংশগ্রহণ করে এবং অতিরিক্ত ক্লাস করে যাতে শিক্ষক সঙ্গে সমস্ত ছাত্রছাত্রী তাকে পছন্দ করে। সে এমন কিছু করে না যাতে কেউ তাকে অপছন্দ করে। এইভাবে সে নিজের জীবন কাটিয়ে এসেছে। কিছু লোক তার ড্রাইভারকে মারধর করে আহত করে ফেলে। ড্রাইভার আসে না। রাতে একা হেঁটে বাড়ি ফেরার সময় অতীতের কোনো ভয়ঙ্কর স্মৃতিগুলোর জন্য সে ভীষণ আতঙ্কিত হতে থাকে। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে এসে তাকে অজ্ঞান করে অপহরণ করে নেয়। অপহরণকারীরা মেয়েটির বড়লোক বাবার কাছে টাকা আবদারের উদ্দেশ্যে এটি করেছে। অপহরণকারীর গোপন আস্তানায় পৌঁছে কাগেনো হামলার প্রস্তুতি শুরু করে। একটি অপহরণকারী নিশিনোর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। হঠাৎ স্কাইলাইট ভেঙে কাগেনো ভিতরে প্রবেশ করে এবং একজনকে মেরে মাথা ফাটিয়ে দেয়। অন্য অপহরণকারীটি ছিল অবসরপ্রাপ্ত এক মিলিটারি, যে এখন এক গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে শিশুদের অপহরণ করার কাজ করে। সে মিলিটারি হওয়ায় কাগেনোর প্রথমে একটু মুশকিল হয়। কাগেনো ক্রুবার দিয়ে তার হাত ভেঙে দেয় এবং জানায় এর আগেও সে অন্য এক গ্যাংকে এই অস্ত্রের ব্যবহার করে হারিয়েছে, যারা লোকেদের সমস্যার সৃষ্টি করত। সে অপহরণকারীর মাথায় আঘাত করে তাকেও শেষ করে ফেলে। সে নিশিনোর হাতের বাঁধন কেটে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিশিনো পুলিশকে ফোন করে ডাকে এবং তার বাবা ঘটনাকে সেখানে চেপে ফেলে যেন কিছুই ঘটেনি। সে জানতে পারেনি যে তাকে কে বাঁচিয়েছে। পরদিন সে স্কুলে এলে কাগেনো তার দিকে দেখে ভালোভাবে কথা বলে, তার নামটিও সঠিকভাবে উচ্চারণ করে। নিশিনো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে কাগেনো তার মতো মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে জীবনযাপন করে। পরবর্তী নিউজ রিপোর্টে দেখানো হয় একটি ট্রাক দুর্ঘটনায় কাগেনো মৃত্যুবরণ করেছে। পুলিশের মতে রাস্তার দিকে ড্রাইভারের মনোযোগ ছিল না। এবার আমরা কাগেনো সম্পর্কে জানব। ছোটবেলায় বাকি বাচ্চাদের মতো সেও সুপার হিরো হতে চেয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে হিরো হওয়ার আগুনও তীব্র হয়ে উঠছিল। সে সমস্ত ধরনের দক্ষতা অর্জন করেছে যেটি তাকে শক্তিশালী বানাবে। স্কুলে এক সাধারণ ছেলের মতো থেকে মুখোশের পিছনে সে নিজের কঠোরভাবে ট্রেনিং চালিয়ে যেত। তবে দুনিয়ার সমস্ত মার্শাল আর্ট শিখে নিলেও সে তেমন শক্তি অর্জন করতে পারবে না যেমনটা কাহিনীতে শোনা যায়। কয়েকজন সৈন্যকে সে হয়তো হারাতে পারবে যদি সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট হয়। তখন কি হবে যখন আকাশ থেকে কোনো নিউক্লিয় বোমা তার উপরে পড়বে? সে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। মানুষ হিসেবে তার এতটাই লিমিট। এইসব লিমিটের পার হয়ে সে এমন হতে চায় যাকে নিউক্লিয় বোমাও কিছুই করতে পারবে না। মৃত্যুর পর সে অন্য এক দুনিয়াতে নতুন জীবন এবং এক নতুন শক্তি পেয়েছে, যেটি হলো ম্যাজিক। সে শ্যাডো গার্ডেন নামে এক অর্গানাইজেশন বানিয়েছে যাদের কাজ হলো ছায়ার আড়ালে থেকে খারাপ লোকেদের হত্যা করা। এই নতুন পৃথিবীতে তার ব্যারন কাগেনোর ছেলে হিসেবে পুনর্জন্ম হয়েছে। তার নাম হলো সিড কাগেনো। এখানকার বাতাস জাদুর শক্তি দ্বারা পূর্ণ রয়েছে। পরিবারে আছে তার বাবা মা এবং বড় বোন। যুগ যুগ ধরে এই পরিবার শক্তিশালী ডার্ক নাইটদের জন্ম দিয়ে এসেছে। ডার্ক নাইট তাদের বলা হয় যারা ম্যাজিকের মাধ্যমে নিজের শক্তি বাড়িয়ে অস্ত্র দিয়ে লড়াই করে। ডার্ক নাইটের ট্রেনিংয়ে তার বোন ভালো প্রদর্শন করে। সিড নিজের শক্তিকে গোপন রেখে ট্রেনিং করে। রাতের সময় এই পৃথিবীতেও সে ছায়ার আড়ালে থেকে খারাপ লোকেদের হত্যা করে। এক রাতে সে কয়েকজন ডাকাতকে নিজের স্লাইম শট ব্যবহার করে কেটে ফেলে, যারা ব্যবসায়ীদের মেরে জিনিসপত্র লুট করছিল। ডাকাতদের লুট করা জিনিসপত্রের মধ্যে থাকা একটি পিঞ্জরাতে সে অদ্ভুত ধরনের জীব দেখতে পায়। সে বুঝতে পারে না যে এটি আসলে কি জিনিস। তার মনে হয় অতিরিক্ত জাদুর প্রভাবে হয়তো এটি এমন হয়েছে। সমস্ত জিনিসপত্রের সঙ্গে ওই জীবটিকে নিজের বাড়িতে এনে সেটির উপর বিভিন্ন জাদু ব্যবহার করতে থাকে সেটিকে ঠিক করার জন্য। 1 মাস ধরে চেষ্টা করে যাওয়ার পর একদিন সে জীবটির অতিরিক্ত জাদুকে কমাতে সক্ষম হয়, আর জীবটি একটি এলফ মেয়েতে রূপান্তরিত হয়। মেয়েটিকে দেখে তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। ছায়ার আড়ালে থেকে খারাপ লোকেদের হত্যা করার মিশনে সহকারী হিসেবে মেয়েটিকে নিয়োগ করার জন্য সে নাটক শুরু করে। সে মেয়েটিকে বলে, আমি তোমার উপরে থাকা অভিশাপকে ভেঙে দিয়ে তোমাকে মুক্ত করেছি। তোমার উপরে এক ভয়ানক অভিশাপ দেওয়া হয়েছিল কারণ তুমি হিরোর বংশধর। কাহিনীকে আকর্ষণীয় করতে এক বইয়ের কাহিনীর সঙ্গে তার কাহিনী যুক্ত করে। বইটিতে লেখা ছিল 3 হিরোর ব্যাপারে যারা ডিমন ডিয়াবলোসকে হারিয়ে দুনিয়া রক্ষা করেছিল। সে জানায় এই কাহিনী সম্পূর্ণ সত্য। ডিমন শেষ মুহূর্তে একটি অভিশাপ দিয়ে গিয়েছিল। সেই অভিশাপের ব্যবহার করে তাকে কিছু লোক বিশাল এক মাংসের
পিণ্ডে পরিণত করে দিয়েছিল। কাল্ট অফ ডিয়াবলোস নামের এক ভয়ঙ্কর গ্রুপ ডিমনটিকে আবারও জীবিত করতে চায়। এই গ্রুপ সবসময় অন্ধকারে বের হয়। সে আরো বলে এখন তার মিশন হলো ওই গ্রুপের সেই খারাপ উদ্দেশ্যকে শেষ করে দেওয়া। এই পথে চলা এতটাও সহজ নয়। সিড তাকে তার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিলে সে মানা করতে পারে না। সেই ভয়ানক মাংসপিণ্ড থেকে ঠিক করার জন্য সে তার প্রতি কৃতজ্ঞ। সে নিজের সমস্ত জীবন এই কাজে দিয়ে দেবে বলে জানায়। সিড স্লাইম বডির দক্ষতা তাকে দেয় এবং তার নাম আলফা রাখে। আলফা তাদের এই অর্গানাইজেশন বৃদ্ধি করার জন্য হিরোজদের বাকি সন্তানদের নিয়োগ করতে চায়। সিড সম্মত হয়ে জানায় তাদের অর্গানাইজেশনের নাম হবে শ্যাডো গার্ডেন। সেই ঘটনা 3 বছর পার হয়ে গেছে এবং সে এখনো নিজেকে সাধারণ ডার্ক নাইটের মতোই দেখিয়ে ট্রেনিং করছে। সিডের কাছে এই নতুন পৃথিবীর তলোয়ারবাজি খুব নিম্নমানের। পূর্বে জীবনে সে সমস্ত ধরনের মার্শাল আর্ট শিখে নিয়েছিল যেগুলো এই পৃথিবীতে সে ব্যবহার করে। ট্রেনিংয়ে সে কোনো দক্ষতায় প্রকাশ করে না। তার বোনের 15 বছর পূর্ণ হওয়ায় এই বছর সে মিডগার্ড একাডেমিতে ডার্ক নাইটের প্রশিক্ষণ নেওয়ার জন্য যেতে চলেছিল। যাওয়ার আগের দিন তার বড় বোন ক্লেয়ারকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। নতুন কিছু সদস্য যুক্ত হওয়ায় সিডের অর্গানাইজেশন কিছুটা বড় হয়ে গেছে। আলফা আর বাকি সদস্যরা ক্লেয়ারকে খুঁজতে তদন্ত শুরু করে দিয়েছে। বিটা সিডকে জানায় অপহরণকারীরা কাল্ট অফ ডিয়াবলোসের সদস্য, যে একজন হাই র্যাঙ্কিং ডার্ক নাইট অফিসার। অপহরণকারীরা মনে করছে যে ক্লেয়ার হিরোর বংশধরের মধ্যে একজন। সিড মনে করে যে তারা এক সাধারণ ডাকাতের দলকেও কাল্ট অফ ডিয়াবলোসের সদস্য ভাবছে। কাল্ট অফ ডিয়াবলোস তার তৈরি করা একটি কাহিনী মাত্র। বিটা জানায় কাল্ট অফ ডিয়াবলোসের সমস্ত ঘাঁটির খোঁজ লাগিয়ে নিয়েছে কিন্তু বুঝতে পারছে না যে কোন ঘাঁটিতে তারা ক্লেয়ারকে রেখেছে। সিড আইডিয়া করে এক জায়গা চিহ্নিত করতে চায় কিন্তু চাকুটি অন্য জায়গায় পড়ে যায়। বিটার প্রথমে মনে হয় সেই জায়গায় কোনো ঘাঁটি নেই। ম্যাপে এক গোপন সংকেত দেখে সে বুঝে যায় যে সেখানে এক গোপন ঘাঁটি আছে, হয়তো সেখানে ক্লেয়ারকে রাখা হয়েছে। তারা ক্লেয়ারকে অপহরণ করেছিল তার রক্ত পরীক্ষা করার জন্য। অপহরণকারী পরবর্তীতে ক্লেয়ারের ভাইয়ের সঙ্গে এটি করতে চাইলে সে ভীষণ রেগে গিয়ে ম্যাজিক সিলিং চেইন ভেঙে তাকে মারতে যায় এবং তার ভাইয়ের থেকে দূরে থাকতে বলে। কিন্তু ক্লেয়ার তার সঙ্গে পেরে উঠতে পারে না। তখন ঘাঁটিতে শ্যাডো গার্ডেনের সবাই হামলা করে সবাইকে পরিষ্কার করে দেয়। তারা নিজের পরিচয় দেয়, তারা হলো শ্যাডো গার্ডেন। তাদের উদ্দেশ্য হলো কাল্ট অফ ডিয়াবলোসকে শেষ করা। সে ভীষণ রেগে যায় কারণ তারা কাল্ট অফ ডিয়াবলোসের ব্যাপারে কিভাবে জানে। সে সবাইকে শেষ করতে চায় কিন্তু সে নিজেই কিছুটা আহত হয়ে যায়। সে একটি শক্তিবর্ধক ওষুধ খেয়ে মাটি ভেদ করে গোপন পথ দিয়ে পালিয়ে যায়। তারা তার পিছু নেয় না কারণ সে তাদের লর্ড শ্যাডোর দিকেই যাচ্ছিল। তার সামনা সিডের সঙ্গে হয়। সিড তাকে নির্মমভাবে কেটে কেটে ছিন্ন ভিন্ন করে ফেললে সে আবারও বেশি পরিমাণে শক্তিবর্ধক ওষুধ খেয়ে তার দিকে হামলা করতে আসে। সিড নিজের অনেক পরিমাণে জাদু শক্তি দিয়ে এক আঘাতেই তাকে মেরে ফেলে। লোকটির লকেটে আমরা তার মেয়ের ছবি দেখতে পাই। সিড লকেটটি নিজের কাছে রেখে দেয়। ম্যাজিক সিলিং চেইন ভেঙে মুক্ত হয়ে ক্লেয়ার বাড়িতে ফিরে আসে। এক রাতের মধ্যে ক্ষত সেরে যায় এবং পরদিন একাডেমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেন তার সঙ্গে কিছুই ঘটেনি। সেই একাডেমিতে যেতে সিডেরও মন চায় কিন্তু এর জন্য তাকে 2 বছর অপেক্ষা করতে হবে। আলফা বলে তাদেরকে এখন তাকে ছেড়ে যেতে হবে, সময় হয়ে গেছে। আমরা 2 বছর পরের দৃশ্য দেখি যেখানে সিড রয়্যাল ক্যাপিটালে অবস্থিত একাডেমিতে ডার্ক নাইট প্রশিক্ষণ নিতে যাচ্ছিল। সে জানায় কাল্ট অফ ডিয়াবলোস একটি অনেক বড় অর্গানাইজেশন যেটি পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। সে সম্পর্কে আরো ভালোভাবে তদন্ত করতে তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সিড মনে করে যে তারা হয়তো এই মিথ্যে খেলায় বোর হয়ে নিজেদের পথে বেরিয়ে পড়েছে কারণ এই পৃথিবীতে কাল্ট অফ ডিয়াবলোসের কোনো অস্তিত্ব নেই। পূর্বে জীবনে সে একাই নিজের স্বপ্ন পূরণ করেছিল আর এই পৃথিবীতেও সে একা হয়ে গেছে। এর সত্ত্বেও সে ছায়ার আড়ালে লুকিয়ে থেকে খারাপ লোকেদের হত্যা করার এই স্বপ্ন পূরণ করবে। সে মিডগার্ড একাডেমিতে পৌঁছায়। এই একাডেমিতে দেশের ভিতরে এবং বাইরে সব জায়গা থেকে দক্ষ ছাত্ররা পড়তে আসে। যারা একটু কম সম্পদশালী তাদের ভাড়া অ্যাপার্টমেন্টে থাকতে হয়। তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল দেওয়া হয় না। তার একাডেমিক জীবনে 7 মাস পেরিয়ে গেছে আর সে খুব সাধারণ দেখে 2টি বন্ধু বানিয়েছে, কেল এবং পো। ট্রেনে খুব কষ্ট করে তাদের একাডেমিতে যেতে হয়। সিডের বোন এখন হোস্টেলে থাকে। ক্যাম্পাসের হোস্টেল বড় লোকের ছেলে মেয়েদের জন্য। কেউ যদি বুসিন ফেস্টিভ্যালে অংশ
অংশগ্রহণ করে বিজয় হতে পারে তাকেও ক্যাম্পাসের হোস্টেলে থাকতে দেওয়া হয়। একাডেমিক জীবনে সে একেবারে সাধারণ ছেলের মতোই জীবন কাটাচ্ছে। সে টেস্টে খুব কম নাম্বার পাওয়ায় তার বন্ধুরা শর্ত দিয়েছে যে তাকে একটি মেয়ের কাছে নিজের প্রেমের প্রকাশ করে স্যাকা খাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিতে হবে। একাডেমির সবচেয়ে পপুলার মেয়ের সামনে দাঁড়িয়ে তার হাত পা কাঁপতে কাঁপতে গলা শুকিয়ে আসে। কাঁপতে কাঁপতে সে কোনো মতে তাকে প্রপোজ করে দেয়। সিড তার থেকে রিজেক্ট হওয়ার অপেক্ষা করছিল কি অবিশ্বাস্যভাবে মেয়েটি তার প্রস্তাবটি গ্রহণ করে নেয়। তারপর থেকে সমস্ত ছাত্রছাত্রী তাকে জেলেসের নজরে দেখতে শুরু করে। লাঞ্চ টাইমে এসে সিডের পাশে এসে বসে পড়ে। তার খাবারগুলি সবার সঙ্গে ভাগ করে খেতে চায়, কারণ সে একা এতগুলি খাবার খেতে পারবে না। সিড খাবারগুলি অস্বাভাবিকভাবে খেতে লাগে যাতে অ্যালেক্সিয়া বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। অ্যালেক্সিয়া মোটেও বিরক্ত হয় না, বরং রয়্যাল বুশিং শিক্ষার জন্য সিডকে তার সঙ্গে ক্লাস করার প্রস্তাব দেয়। এমনকি সে শিক্ষকের সঙ্গে কথা বলে তার জায়গা সেকশন 9 থেকে 1 করে দিয়েছে। সিডের কোনো চালাকি কাজে আসে না। সিড ক্লাসের সকলকে নিজের পরিচয় দেয়। তাদের শিক্ষক হলো জ্যানন, যে তলোয়ার চালানোর রয়্যাল বুশিং স্টাইল শেখাবে। এই ক্লাসে সব দক্ষ স্টুডেন্টগুলি ছিল। জ্যানন জানায় রাজ্যের সবচেয়ে দক্ষ ডার্ক নাইট হলো প্রিন্সেস আইরিস, যে অ্যালেক্সিয়ার বড় বোন। তারা ট্রেনিং শুরু করে। এর ট্রেনিং এর উদ্দেশ্য হলো প্রত্যেক হামলা ভালোভাবে বুঝে পাল্টা হামলা করার কৌশলকে উন্নত করা, যেটি অ্যালেক্সিয়া খুব ভালোভাবে করতে পারছিল। সবসময় তাকে তার বোনের থেকে নিচু নজরে দেখা হতো, তবে শুরু থেকে সেও অনেক ট্রেনিং করে এসেছে। জ্যাননের সঙ্গে অ্যালেক্সিয়ার বিয়ে ঠিক হয়েছে। অ্যালেক্সিয়া তাকে মোটেও পছন্দ করে না। অ্যালেক্সিয়া একটি ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে এই ব্যাপারে জেনেও জ্যানন তার সম্মত হওয়ার অপেক্ষায় থাকে। সিড বুঝে যায় যে অ্যালেক্সিয়া জ্যানন থেকে মুক্তি পাওয়ার জন্যই তার মতো এক সাধারণ ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে। সিড তাদের ব্যক্তিগত সমস্যায় জড়াতে চায় না। অ্যালেক্সিয়া তাকে ব্ল্যাকমেল করে যে সেটি না করলে সেই তথ্যটি সকলের মধ্যে প্রকাশ করে দেবে। সে সিডের বন্ধুদের হুমকি দিয়ে সে তথ্য আদায় করে নিয়েছে যে সিড একটি শর্ত হারার জন্য তাকে প্রপোজ করেছিল। ক্যাম্পাসের সবাই এই খবর জানতে পারলে তার অবস্থা কি হতে পারে সেটির অনুমান করাই যায়। এর সত্ত্বেও সিড নানা নালিশ করতে থাকলে অ্যালেক্সিয়া তার দিকে এক সোনার কয়েন ছুঁড়ে মারে। সিড সম্মত হয়ে যায়। অ্যামিনেন্সিন শ্যাডো অপারেশন করার জন্য বাড়ি থেকে পাঠানো টাকা তার জন্য যথেষ্ট ছিল না। আরেকটি কয়েন ফেলে তাকে ঘেউ ঘেউ করতে বললে সে তেমনটাই করতে থাকে। সিড তার সঙ্গে রোমান্টিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাদেরকে একসঙ্গে থাকতে দেখলেও জ্যানন কোনো প্রতিক্রিয়া না দেখালে অ্যালেক্সিয়া রেগে যায়। জ্যাননের মধ্যে কোনো কিছুরই সীমাবদ্ধতা নেই, এর সত্ত্বেও অ্যালেক্সিয়া তাকে পছন্দ করে না। তার মতে কোনো মানুষই পুরোপুরি নিখুঁত নয়। সেটি যদি হয় তবে হয়তো সে মিথ্যা, না হলে পাগল হতো। দিনের শেষ হলে সে তাকে একটি কয়েন দেয়। 2 সপ্তাহ ধরে বয়ফ্রেন্ড হওয়ার এই নাটকটি করতে থাকলেও কোনো লাভ হয় না। অ্যালেক্সিয়া তার তলোয়ার চালানোর প্রশংসা করে। সে জানায় সারা জীবন ধরে সে তার বড় বোন আইরিসের মতো ভালো হতে চেয়েছিল। এর জন্য সে অনেক কঠোর পরিশ্রম করে এসেছে। এর সত্ত্বেও এখনও সে এক সাধারণ তলোয়ার বাজ হয়ে থেকে গেছে। বুশিং ফেস্টিভ্যালে লজ্জাজনকভাবে হারার পর তার বোন তাকে বলেছিল যে তার তলোয়ার চালানো সে পছন্দ করে। এই কথা শুনে তাকে খুব খারাপ লেগেছিল। তখন থেকে সে নিজের তলোয়ার চালানোকে ঘৃণা করে। অ্যালেক্সিয়া বিদায় জানিয়ে চলে যায়। পরদিন তারা একাডেমিতে আসলে 3 জন তাদের ঘিরে সিডকে বলে অ্যালেক্সিয়া গত রাত থেকে হোস্টেলে আসেনি। নাইট অর্ডার এই ব্যাপারে তদন্ত করছে। তার সঙ্গে দেখা যাওয়া সর্বশেষ ব্যক্তি হিসেবে তোমার উপরে সন্দেহ রয়েছে। সিড বুঝে যায় যে সে অনেক বড় সমস্যায় ফেসে গেছে। একটি পুরনো রিসার্চ সেন্টারে অ্যালেক্সিয়ার জ্ঞান ফিরে আসে। সে দেখে ম্যাজিক সিলিং চেইন দিয়ে তার হাত পা বাঁধা। সেখানে সে এক অদ্ভুত জীব দেখতে পায়। পাগল ধরনের এক সায়েন্টিস্ট এসে তার শরীর থেকে রক্ত বের করতে শুরু করে। সে বলতে থাকে তার শরীরে ডিমনের রক্ত আছে, সেটি থেকে সে ডিমনকে আবার জীবিত করবে। 2 জন নাইট অর্ডার সিডকে বাজেভাবে মারধর করে জিজ্ঞাসাবাদ করছে। কিছু না বললে তার পায়ে ধারালো অস্ত্র ঢুকিয়ে আবারও জিজ্ঞেস করে। সে প্রচন্ড চিৎকার করে কান্না করতে করতে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। পাগল সায়েন্টিস্ট তার শরীর থেকে অনেক রক্ত বের করে নিয়েছে। খারাপ কিছু মনে করে পাগলের মতো আচরণ করতে করতে সেই অদ্ভুত জীবটিকে গিয়ে লাথি মারতে থাকে। সায়েন্টিস্টটি একটি ওষুধ নিয়ে অ্যালেক্সিয়াকে খাওয়াতে থাকে যাতে তার রক্তের লেভেল বেড়ে যায়। যেন নাইট অর্ডারের প্রধান এবং অ্যালেক্সিয়ার বড় বোন আইরিসকে রিপোর্ট দেয় 5 দিন ধরে সিডকে কঠোর জিজ্ঞাসাবাদের পরেও সে কিছুই বলেনি। তার দক্ষতাকে দেখে মনে হয় না যে রাজকুমারী অ্যালেক্সিয়াকে সে অপহরণ করেছে। আইরিস আদেশ দেয় সিডকে ছেড়ে দিয়ে তার পিছনে গুপ্তচর লাগিয়ে দিতে, কারণ তার উপর থেকে সন্দেহ সম্পূর্ণ দূর হয়নি। তার বোনের অপহরণে সে খুব
চিন্তিত হয়ে গেছে। জ্যানন জানায় সমস্ত ছাত্রকে হোস্টেলে লকডাউনে রাখা হয়েছে। সিডের বড় বোন নাইটের কাছে এসে বলতে চায় যে সিড কাউকেই অপহরণ করেনি, সবাই মিলে তাকে আটকে ধরে হোস্টেল থেকে বের হতে দেয় না। আইরিস হোস্টেলের শান্তি বজায় রাখতে জ্যাননকে আদেশ দেয়। আইরিস মনে করে আগে তলোয়ারের প্র্যাকটিস করে তারা একে অপরকে ভালোভাবে বুঝে যেত, কিন্তু এখন সে তার থেকে অনেক দূরে চলে গেছে। তার মনে নাই যে এর আগে তারা কখন কথা বলেছিল। নাইটগুলি সিডকে ছেড়ে দেয়। সে নিজের ক্ষত সারায় না, কারণ এটি এক সাধারণ ছেলে হিসেবে করা ঠিক হবে না। সে লক্ষ্য করে যে কিছু লোক তার উপরে নজর রেখে আছে। শ্যাডো গার্ডেনের সদস্য সিডের পাশ দিয়ে গিয়ে সেই গুপ্তচরদের শেষ করে ফেলে। অ্যাপার্টমেন্টে ফিরে এসে দেখে সেখানে আলফা রয়েছে। আলফা শুনেছিল তাদের লর্ড সমস্যায় রয়েছে, তাই সে এইখানে এসেছে। সে জানায় তদন্তের কাজ ভালোভাবে চলছে, তারা অনেক সদস্যকে তাদের অর্গানাইজেশনে যুক্ত করেছে। আলফা জানায় রাজকুমারী অ্যালেক্সিয়াকে কাল্টের সদস্যরাই অপহরণ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে রয়্যাল পরিবারের ভিতরেই হিরোজদের রক্ত থাকে। রক্ত সংগ্রহের জন্য তারা অ্যালেক্সিয়াকে না মেরে জীবিত রাখবে। যাওয়ার আগে আলফা শ্যাডোকে জিজ্ঞেস করে তাদের কি করবে যারা তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করছিল। আলফা তাদের শেষ করতে চায়। সে মানা করে দেয় কারণ তারা তো শুধু নিজের কাজ করছিল। আলফা কাল্টের উপর হামলার প্রস্তুতি নিতে চলে যায়। আমরা দেখি সিড সেই সমস্ত মূল্যবান জিনিসপত্রগুলোকে সাজাচ্ছে যেগুলো সে ডাকাতদের মেরে এবং মাটিতে ফেলে দেওয়া কয়েনগুলি তুলে কিনেছিল। বিটা এসে খবর দেয় আলফার আদেশ মতো সে রয়্যাল ক্যাপিটালে সমস্ত সদস্যদের ডেকে নিয়েছে। তাদের সংখ্যা হলো 114টি। তাদের পরিকল্পনা হলো শহরে ছড়িয়ে থাকা সমস্ত ডিয়াবলোস কাল্টের ঘাঁটিকে একসাথে হামলা করা। একই সাথে রাজকুমারী অ্যালেক্সিয়ার জাদুকে শনাক্ত করতে থাকবে আর খুঁজে পেলেই তাকে মুক্ত করে নিয়ে আসবে। শ্যাডো বলে আজকে শুরুটা সে নিজেই করবে। দুটি নাইট যারা সিডকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেছিল তারা সিডের বেরোনোর সঙ্গে তার উপরে অ্যালেক্সিয়ার বুট ছুঁড়ে মারে। সেই জুতোতেই অ্যালেক্সিয়ার জাদুর চিহ্ন রয়েছে। তাই সিডকে সেই মিথ্যা প্রমাণটি ধরিয়ে অ্যালেক্সিয়াকে অপহরণ করার জন্য তাকে গ্রেপ্তার করতে আসে। সে বুঝে যায় যে অ্যালেক্সিয়াকে অপহরণ করানোর পিছনে তাদের হাত রয়েছে। তার উপরে নজর রাখা গুপ্তচরদের সে নিচে ফেলে দেয় আর এক এক করে দুটি নাইটকে সে শেষ করে ফেলে। শহরের বিভিন্ন জায়গাতে অবস্থিত ডিয়াবলোস কাল্টের উপরে শ্যাডো গার্ডেনের সদস্যরা হামলা শুরু করে দেয়। তাদের বিভিন্ন ঘাঁটিতে হামলা শুরু হয়ে যাওয়ায় সায়েন্টিস্টের মাথা খারাপ হয়ে যায়। সে নিজের রিসার্চকে আবারও হারাতে চায় না। একটি প্রোটোটাইপকে সে অদ্ভুত জীবটির মধ্যে ইনজেক্ট করে দেয়। সেই জীবটি অনেক বড় এক দানবে পরিণত হয়ে সায়েন্টিস্টকে মেরে ফেলে আর অ্যালেক্সিয়াকে মুক্ত করে দেয়। সে আরও বিশাল আকার ধারণ করে শহরের মধ্যে চলে যায়। সেখান থেকে অ্যালেক্সিয়া বেরোতে গেলে তার সামনে জ্যানন চলে আসে। সে জানায় এই রিসার্চ সেন্টারটি তার নিজের। অ্যালেক্সিয়ার রক্ত এবং সায়েন্টিস্টের রিসার্চ দিয়ে সে ডিমনকে জীবিত করবে যাতে সে রাউন্ডের সদস্য হতে পারে। রাউন্ড হলো সবচেয়ে দক্ষ 12 জন নাইট দ্বারা গঠিত একটি গ্রুপ। অ্যালেক্সিয়া রেগে গিয়ে তাকে আক্রমণ করতে আসলে জ্যানন খুব সহজেই তার তলোয়ার ভেঙে তাকে আঘাত করে বলে তোমাকে আমার সঙ্গে চলতে হবে। সেখানে সিড এসে হাজির হয়ে বলে তার নাম হলো শ্যাডো। সে ছায়ার আড়ালে লুকিয়ে থেকে খারাপ লোকেদের হত্যা করে। তো এই কাহিনীর প্রথম পার্ট এই পর্যন্তই। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন ডেইলি ভিডিও দেওয়ার জন্য। তো এই প্রত্যেকটি ভিডিও তৈরি করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তবে আমি চেষ্টা করে দেখব যত দ্রুত সম্ভব ভিডিও দিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করি 3 থেকে 4 দিনের মধ্যে একটি করে ভিডিও দিয়ে দিতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।